বাহাদুর ছবিটি পরিচালনা করেছেন ফোক ফ্যান্টাসির জাদুকর ইবনে মিজান এবং বাহাদুর ছবিতে অভিনয় করেছেন ওয়াসিম, অলিভিয়া, সুচরিতা, আনোয়ার হোসেন, আদিল, মতি এবং জসিম। বাহাদুর ছবির গল্পের শুরুতে দেখা যায় যে আনোয়ার হোসেন থাকে রাজা, তার সহকারী থাকে মেহফুজ। মেহফুজ একদিন রাজা অর্থাৎ আনোয়ার হোসেনকে বলেন যে রাজামশাই একটা কথা বলি, আমাদের যে নবীনগর এলাকা জুড়ে বিশাল একটা জায়গা রয়েছে, সেই জায়গায় যদি আমরা কিছু একটা অর্থাৎ বড় একটা রাজমহল তৈরি করি, তাহলে আমাদের সৈন্য সামন্তে এবং আমরা সেখানে অনেক কিছুই করতে পারবো। তখন রাজামশাই বলে না, আমরা সেই নবীনগর এলাকায় যাব না, কারণ সেখানে অনেক জনবসতি এবং লোক সংখ্যা সেখানে থাকে। আমরা সেখানে গিয়ে সেই জনগণের ক্ষতি করতে পারবো না, কারণ আমি জনগণের অনেক ভালোবাসি। সেই মুহূর্তে চলে আসে মেহফুজের ছেলে অর্থাৎ জসিম। কয় রাজামশাই, আপনি কিন্তু এটা সম্পূর্ণ ভুল করতেছেন, কারণ আমাদের ওই জমিটা কিন্তু বিশাল একটা জমি। সেই জমিতে যদি আমরা একটা নতুন রাজমহল তৈরি করি, সেই রাজমহলে কিন্তু আপনার মেয়ে অর্থাৎ অলিভিয়া কিন্তু সেখানে সুন্দরভাবে চলাচল করতে পারবে এবং সে রানীর মতন সেখানে অর্থাৎ শাহজাদা হিসাবে সেখানে ঘোরাফেরা করতে পারবে, কারণ সেই জায়গাটা তো আমাদের শুধু শুধু পড়ে আছে। তো রাজামশাই আনোয়ার হোসেন বলে না, আমরা সেখানে যাব না, এই কারণে যে আশেপাশে অনেক লোকের জনবসতি আছে, সেখানে আমরা যদি যাই তাহলে তাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হবে এবং তাদের ক্ষতি হবে। আমি চাই না রাজা হয়ে জনগণের অমঙ্গল কামনা করতে, এটা আমার কাম্য নয়। তো অনেক কথা বলে রাজামশাই বলে ঠিক আছে, আজকের মতো এখানে সভা মন্তব্য ঘোষণা করলাম। তখন মেহফুজ জসিমকে বলে, শোন, যেভাবে হোক ওই যে নবীনগরের যে জমিটুকু আছে সেটা আমাদের দখলে আনতে হবে। রাজামশাই যদি রাজি না হয় তাহলে আমরা দুজন এবং কিছু প্রহরী নিয়ে আমরা সেই নবীনগর এলাকা দখল করব এবং আজ এখনই। তখন সেখানে জসিম এবং দেখা যায় মেহফুজ চলে যায় কিছু প্রহরী নিয়ে। তখন মেহফুজ গিয়ে সেখানে বলে, এই প্রজাবাসী তোমরা শোনো, এই জায়গা তোমরা ছেড়ে দেবে, আর এখানে তোমরা ফসল কেউ তৈরি করার চেষ্টা করবে না এবং ফসল লাগাবে না, কারণ এখানে একটা রাজমহল হবে, রাজার মেয়ে এখানে বসবাস করবে। আর তোমরা যদি রাজার কথা অমান্য করো তাহলে কিন্তু তোমাদের গর্দান যাবে, কারণ রাজামশাইয়ের আদেশ। তখন জসিম বলে, এখানে একটা রাজমহল তৈরি হবে, আর এই রাজমহলে আমাদের শাহজাদি সে এখানে বসবাস করবে তার বান্ধবীদের নিয়ে। তোমরা এখানে কোনো ফসল তৈরি করবে না এবং ফসল লাগাবে না, আর জমিতে হাল চাষ করবে না, কথাটা মনে রাখো। এমন সময় একটি লোক আসে, বৃদ্ধ বয়স্ক লোক, বলে কয় না, আমরা এই জমি কখনই দেব না। লোকটি থাকে ওয়াসিমের বাপ। তখন বলে না, আমরা এই জমি কখনই দেব না, কারণ এই জমি আমাদের বাপ দাদার সম্পত্তি, আমাদের বাপ দাদার এই সম্পত্তি আমরা কখনোই রাজামশাইকে দেব না। রাজামশাই যদি অন্যায় আবদার করে সেটাকে আমরা মেনে নেব? কখনোই নেব না। রাজামশাইকে গিয়ে বলবেন যে আমরা যতদিন বেঁচে আছি এবং প্রজারা এই জমি দিতে নারাজ, কারণ রাজামশাই আমি জানি যে ভালো লোক, কিন্তু রাজামশাই এই আদেশ দেন নাই যে এই জমিটাকে রাজমহল তৈরি করবে। তখন মেহফুজ গিয়ে ওই লোকটিকে অর্থাৎ কাশেম থাকে নাম, ওই লোকটাকে একটা থাপ্পড় মারে। তোর এত বড় সাহস, রাজামশাইয়ের আমি হলাম উজির, আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস? এই হলো আমার ছেলে, ঠিক আছে? তোর এত বড় সাহস, তুই একাই এসেছিস বাধা দিতে, তোকে আজকে মেরেই ফেলবো। এমন সময় এলাকাবাসীরা জড়ো হয়ে যায়, কিন্তু তখন জসিম বলে, এই তোমরা শুনে রাখো, আমাদের কাজে কখনো বাধা দিবে না, কারণ আমরা কিন্তু রাজামশাইয়ের খাস লোক, আর আমাদের কাজে যদি বাধা দাও তাহলে কিন্তু এর পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। তখন ওয়াসিমের বাপকে মেরে রক্তাক্ত করে ফেলে যায় জসিম এবং মেহফুজ, তারা যায় রাজদরবারে। এই খবরটা রাজামশাই জানে না। এদিকে জসিম এবং মেহফুজ গিয়ে রাজামশাইকে জানায়, শোনেন হুজুর, একটা কথা বলি, কারণ আজকাল কিছু প্রজারা আমাদের বিরুদ্ধ ঘোষণা করতেছে আমরা নাকি অপারক রাজা এবং আমরা নাকি দেশ চালাতে অক্ষম। তাই ওই বিদ্রোহী প্রজাদের যদি বন্দি না করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। তো রাজামশাই বলে, যারা বিদ্রোহ করে তাদের অবশ্যই কঠোর শাস্তি দেওয়া হবে, এবং কারা বিদ্রোহ করতেছে তাদের তোমরা ধরে নিয়ে এসো। এই প্রহরীরা যাও, যারাই আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেছে এবং সংগ্রাম করতেছে আমাকে পতন করার জন্য, তাদের ধরে নিয়ে আসো। সেই মুহূর্তে জসিম সুযোগ পেয়ে তার সৈন্য সামন্তে নিয়ে গিয়ে ওই ওয়াসিমের বাপকে ধরে নিয়ে আসে, কিন্তু এদিকে ওয়াসিম যায় অন্য একটি জায়গায়। তো ওয়াসিম বাড়িতে
এসে শুনে যে তার বাপকে রাজামশাইয়ের ধরে নিয়ে গেছে, এবং কেন ধরে নিয়ে গেছে সেটা জানে না। কিন্তু ওয়াসিম যখন আসতেছে তখন সুচরিতা বলে, দেখ তুই কিন্তু যাইস না, আর তোর কিন্তু ওই রাজদরবারে যাওয়াটা নিষেধ, কারণ রাজদরবারে কিন্তু অনেক খারাপ লোক থাকে, আর তুই যদি সেখানে তুই যাস তাহলে তোরকে কিন্তু তারা মেরে ফেলবে, অথবা ফাঁসিতে ঝুলিয়ে রাখবে, অথবা কারাদণ্ড দেবে। তো অসীম বলে, আমার বাপকে তারা ধরে নিয়ে গেছে আর আমি যাব না? আমার বাপকে আমি ছাড়িয়ে আনবো? এত বড় সাহস রাজামশাইয়ের যে আমার বাপকে বিনা অপরাধে ধরে নিয়ে গেছে? কারণ আমার বাপ প্রতিবাদ করেছিল, কারণ নবীনগর এলাকা জুড়ে আমাদের বাপ দাদার সম্পত্তি, এই সম্পত্তি যদি নিয়ে যায় তাহলে আমরা কিভাবে চলবো? আমরা যদি চাষাবাদ না করি তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? এই গ্রামবাসী কিভাবে চলবে? কারণ এই গ্রামবাসীর শত শত কাটা জমি এই নবীনগর এলাকা জুড়ে, এখানে ফসল জন্মায় এবং ফসল তৈরি করে, সেই ফসল বিক্রি করে আমাদের সারা বছর চলে। সেই নবীনগর এলাকা যদি রাজামশাই নিয়ে যায় তাহলে আমরা কিভাবে চলবো? আর এই প্রতিবাদ করার জন্য আমার বাপকে রাজামশাই ধরে নিয়ে গেছে, আমি এখনই রাজদরবারে যাব। সেখানে রাজদরবারে থাকে আনোয়ার হোসেন এবং তার মেয়ে অলিভিয়া বসা থাকে। সেই মুহূর্তে ওয়াসিম চিৎকার করে বলতে থাকে, আমার বাবাকে কেন ধরে আনা হয়েছে? তখন রাজামশাই বলে, এই তুমি চিৎকার করতেছো কেন? তখন ওয়াসিম বলে, দেখেন, আমার বাবা শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করেছিল, কারণ নবীনগর এলাকাটা উজির মশাই এবং উজির মশাইয়ের ছেলে গিয়ে দখল করতে চেয়েছিল, সেখানে একটা রাজমহল তৈরি করবে বলে। কিন্তু আমার বাপ বলেছিল যে না, এখানে রাজমহল তৈরি হবে না, কারণ আমরা এই ফসলে জমি চাষ করে আমাদের সংসার চলে, আর আমাদের প্রজারা আমরা এখান থেকে ফসল বিক্রি করে সেই ফসলের খাজনা আমরা রাজামশাইকে দেই। কেন আমাদের এই সম্পত্তি আমরা রাজামশাইয়ের নামে লিখে দেব? এই প্রতিবাদ করার কারণে আমার বাপকে উজির এবং উজিরের ছেলে ধরে নিয়ে এসেছে। কেন আমার বাপকে ধরে আনা হলো? আমার বাপের অন্যায়টা কী ছিল? আমার বাপ কী অন্যায় করেছিল? আমার বাপকে মেরে রক্তাক্ত করে ধরে নিয়ে এসেছিল। তখন আনোয়ার হোসেন বলে, কি বলছো তুমি? আমি তো শুনেছি যে তোমার বাপ বিদ্রোহ করেছিল আমার নামে, আমাকে পতন করার জন্য, আমাকে ধ্বংস করার জন্য, এবং আমি নাকি রাজা হিসেবে অযোগ্য। এই কথা তো আমাকে উজির মশাই বলেছিল এবং তার ছেলে বলেছিল। তো হোসেন বলে, না, উজির মশাই এবং উজির মশাইয়ের ছেলে আপনাকে মিথ্যা কথা বলেছিল, কারণ আমার বাপ এই কথা বলেনি। আমার বাপ বলেছিল যে আমাদের এই নবীনগর এলাকা এবং এই নবীনগর ফসলযোগ্য জমি আমরা কখনো এখানে রাজমহল তৈরি করতে দেবো না, কারণ আমাদের বাপ দাদার সম্পত্তি এটা, আর আমাদের বাপ দাদার সম্পত্তি তো আপনারা কেড়ে নিতে পারেন না। এই কথা বলার কারণে আমার বাপকে রক্তাক্ত করে মেরে ফেলেছিল, এবং যে রক্তাক্ত করে মেরে ফেলার চেষ্টা করেছিল তাকেও আমি ছাড়বো না। যদি আমার বাপকে এই মুহূর্তে আপনি কারামুক্ত না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমি সংগ্রাম করব। তখন জসিম বলে, এই তো এত বড় স্পর্ধা, তুই সামান্য একটি প্রজার ছেলে হয়ে তুই বিদ্রোহ করতে চিৎকার করতেছিস, তোর কিন্তু জিভটা কেটে ফেলবো। তো অসীম বলে, আপনি আমার জিভ কেটে ফেলবেন কি? আমি এর প্রতিবাদ করব, আমার বাপকে এই মুহূর্তে ছেড়ে দেন, আর না হলে কিন্তু আমরা সকল প্রজারা মিলে আমরা এই জুলুমবাজ রাজার বিরুদ্ধে আন্দোলন করব। তখন অলিভিয়া বলে, এই তোমার তো সাহস কম নয়, তুমি কি বাহাদুর? তো ওয়াসিম বলে, হ্যাঁ আমি বাহাদুর। তখন রাজামশাই বলে, ঠিক আছে, তোমার বাপকে হয়তো বা বিনা অপরাধে তোমার বাপকে আমার উজির এবং উজিরের ছেলে বন্দি করেছে এবং নিয়ে এসেছে, কিন্তু তুমি যে এখানে এসে চিল্লাচিল্লি করতেছো এবং রাগারাগি করতেছো এবং আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে বলে ঘোষণা দিতেছো, এটা তো তোমার অপরাধ এবং অন্যায়। এখন আমি তোমাকে একটা কথা বলি, শোনো, তোমার বাপকে তুমি মুক্ত করে নিতে পারবে এবং তোমার বাপকে আমি ছেড়ে দেব, কারণ তুমি যে অন্যায় করেছো, আমার বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করবে এবং আমার বিরুদ্ধে সংগ্রাম করবে, এই কথাটা বলে তুমি অন্যায় করেছো। এবং তোমার বাপকে মুক্ত করার জন্য একটাই তোমার উপায় আছে, যদি আমার উজিরের ছেলে জসিমের সাথে মোকাবেলা করে তুমি জয়ী হতে পারো তাহলে তোমার বাপকে আমি ছেড়ে দেব, আর যদি তুমি পরাজিত হয়ে যাও তাহলে তোমাকে সহকার আমি কারাগারে বন্দি করব, কারণ তুমি অন্যায় করেছোই, অন্যায়ের শাস্তি হলো এইটা। এখন অলিভিয়া বলে, হয় এইটাই ঠিক আছে, কারণ তুমি যদি অন্যায় না করতে, তুমি যদি শান্ত এবং সভ্যভাবে তুমি আমাদের কাছে অভিযোগটা করতে, তাহলে সেই অভিযোগটা আমরা মেনে নিতাম। এখন তোমাকে লড়াই করে তুমি জিতে নিয়ে যেতে হবে তোমার বাপকে, আর যদি তুমি লড়াইয়ে পরাজিত হও তাহলে তোমাকে কারাগারে থাকতে হবে। তখন ওয়াসিম বলে, আমি রাজি, আমি আপনার উজিরের ছেলে জসিমের সাথে লড়াই করতে রাজি আছি। আমি যদি বাহাদুর হয়ে থাকি, আমি যদি নৌজওয়ান হয়ে থাকি, তাহলে অবশ্যই আমি আমার বাপের জন্য আমি নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করব না, কারণ আমার বাপকে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি। তখন অলিভিয়া বলে, ঠিক আছে, আগামীকাল হবে আমাদের
উজিরের ছেলে জসিম এবং আপনার সাথে লড়াই, সেই লড়াইয়ে যে হবে বাহাদুর, যে জিততে পারবে, হ্যাঁ, সে হবে বাহাদুর। তখন ওয়াসিম বলে ঠিক আছে, আগামীকাল হবে ময়দানে লড়াই। তখন এই কথা বলার পর ওয়াসিম চলে যায় বাড়িতে। সেখানে সেখানে যাওয়ার পর গ্রামবাসীরা বলে যে তুমি যে বাবা রাজি হলে যে মোকাবেলা করবে, এবং মোকাবেলা যদি তুমি জিততে পারো তাহলে তুমি তোমার বাপকে ফিরে পাবে, আর যদি তুমি জিততে না পারো তাহলে তোমাকেও কারাগার বন্দি করতে রেখে দেবে। তখন এক পর্যায়ে ওয়াসিম বলে ঠিক আছে, আমি তো রাজি হয়েছি এবং আমি সেই রাজি মতনই আমি কাজ করব, এবং আমি যদি পরাজিত হয়ে যাই তাহলে আপনারা আন্দোলন করবেন আমাদের সারিয়ে আনার জন্য, কারণ আপনারা কিন্তু বসে থাকবেন না, আর আপনারা যদি আন্দোলন না করেন তাহলে কিন্তু আমাদেরকে আজীবন কারাগারে বন্দি করে রাখবে। তখন দেখা যায়, হ্যাঁ, লড়াইয়ের ময়দানে থাকে অলিভিয়া এবং রাজামশাই আনোয়ার এবং মেহফুজ এবং জসিম এবং ওয়াসিম, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। শুরু হয়ে যায় লড়াই। তখন লড়াইয়ে এক পর্যায়ে দেখা যায় যে ওয়াসিম হেরে যাচ্ছিল, তবে ওয়াসিম বুদ্ধির জোরে জসিমকে পরাজিত করার পর জসিমকে না মেরে তাকে ছেড়ে দেয়। তখন ওয়াসিম বলে যা, তোকে আমি মারলাম না, তুই আমার বাপের উপর যে নির্যাতন অন্যায় করেছিলি সেই শাস্তি হিসেবে তোকে আমি শুধুমাত্র একটা তরবারি চিহ্ন দিয়ে গেলাম। তখন তরবারি দিয়ে জসিমের, হ্যাঁ, শার্টটা অথবা জামা বুকটা কেটে ফেলে, তখন রক্ত গড়গড়ে পড়তে থাকে। তখন ওয়াসিম বলে যা, তোকে প্রাণ ভিক্ষে দিলাম। তখন সেই মুহূর্তে আনোয়ার হোসেন তার বাপকে মুক্ত করে দেয়। তখন আনোয়ার হোসেন বলে হ্যাঁ, তুমি বাহাদুর, কারণ তুমি যোগ্য। আজ থেকে আমি তোমাকে বললাম তুমি এই অর্থ এলাকার বাহাদুর, তোমার উপরে কোনো কোনো বাহাদুর নেই। কিন্তু যখন, হ্যাঁ, ওয়াসিম চলে যাবে তখন অলিভিয়া ওয়াসিমের দিকে তাকিয়ে থাকে। তখন ওয়াসিম বাড়িতে চলে যায় তার বাপকে নিয়ে। তখন সুচরিতা চলে আসে। সুচরিতা বলে সাবাস, তুই তোর বাপকে ফিরিয়ে এনেছিস, তোকে অনেক ধন্যবাদ। সব প্রজাবাসীরা আসে, প্রজাবাসীরা যখন আসে তাকে ধন্যবাদ জানায়। যাক, আমাদের প্রথম আন্দোলন সফল হয়েছে, এখন আমাদের আর এলাকা কেউ নিতে পারবে না। এদিকে জসিম আর মেহফুজ বুদ্ধি করে যে রাজামশাই যে যে সিদ্ধান্তটা নিল এটা তো ভুল সিদ্ধান্ত নিয়েছিল। রাজামশাই কেন আমার সাথে লড়াই করতে গিয়েছিল, হ্যাঁ, এবং আমাকে দিয়ে সে আমাকে ছোট করেছিল, এবং প্রজাদের কাছে ছোট হয়ে গেছি কারণ আমি লড়াইয়ে পরাজিত হয়েছি। তখন মেহফুজ বলে এবার লড়াইয়ে পরাজিত হয়েছিস, আগামী লড়াই আমাদের জিততে হবে, কারণ রাজামশাইকে শেষ করে দেব। আর রাজামশাইকে শেষ করার পর রাজামশাইয়ের মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে তুই হবি এই এলাকার রাজা। আর বাহাদুর যেই হোক না কেন, রাজার উপরে কোনো বাহাদুরের কোনো ক্ষমতা থাকতে পারে না। তখন জসিম বলে তাই হবে আব্বা হুজুর, আপনি যা বলবেন তাই হবে। তো এদিকে অলিভিয়া একদিন এক প্রহরীকে বলে আচ্ছা, বাহাদুরের বাড়িকে তুমি চিনো? তখন প্রহরী বলে হ, আমি চিনি। কয় তুমি আমাকে বাহাদুরের বাড়িতে নিয়ে যাও। তখন অলিভিয়া যায়, ওইখানে গিয়ে দেখে যে ওয়াসিম তার বাপের সেবা যত্ন করতেছে। তখন অলিভিয়া ওয়াসিমের পাশে গিয়ে দাঁড়ায়, কয় তুমি সত্যি বাহাদুর, আমি তোমার প্রতি মুগ্ধ হয়েছি, কারণ তুমি যে আমাদের উজিরের ছেলেকে পরাজিত করেছো, আমি খুব খুশি হয়েছি। তো ওয়াসিমও অলিভিয়ার দিকে তাকিয়ে থাকে। কিছুদিনের ভিতরে দেখা যায় তাদের ভিতরে প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়, এবং ওয়াসিম বলে যে না ম্যাম সাহেব, অর্থাৎ শাহজাদি, আপনার সাথে আমি তো প্রেম ভালোবাসা করতে পারি না, কারণ আপনি হলেন। তারপরও তাদের কথাবার্তা হওয়ার পরও তো ওয়াসিম বলে যে না, আপনি এই এলাকার শাহজাদি আর আমি হলাম সামান্য প্রজা, আপনার সাথে আমার প্রেম ভালোবাসা হতে পারে না। তো তারপরে তাদের দুজনে প্রেম ভালোবাসা হয়ে যায়। তারপরে একটা গান চলে আসে। এদিকে সুচরিতা ওয়াসিমকে প্রচণ্ড ভাবে ভালোবাসে। সুচরিতা একদিন ওয়াসিমকে বলে শোন ওয়াসিম, আমি কিন্তু তোকে ভালোবাসি, তুই হয়তো বাহাদুর, কিন্তু আমি তো আর বাহাদুর, হ্যাঁ, আমি মানি, কিন্তু আমি তোকে ভালোবাসি। তখন ওয়াসিম বলে না, আমি তোকে ভালোবাসি না। তখন সুচরিতা বলে কেন তুই আমাকে ভালোবাসিস না? কয় আমি শাহজাদিকে ভালোবাসি। কি তুই শাহজাদিকে ভালোবাসিস? শাহজাদির এত বড় হিম্মত তোকে ভালোবাসবে? আমি তোকে ভালোবাসি, তুই ভালোবাসা আমার মেনে নিতে হবে, আর না হলে কিন্তু আমার নিজের জীবন আমি নিজে দিয়ে দেবো। এ কথা বলে সুচরিতা সেখান থেকে চলে যায়। তো এদিকে জসিম তার বাপকে বলে আব্বা হুজুর, আমি শুনতেছি যে শাহজাদি নাকি ওই বাহাদুর যুবককে ভালোবাসে, তো আমাদের তো একটা ব্যবস্থা করতে হয়। তখন মেহফুজ একদিন তার প্রহরী অর্থাৎ সব সৈন্য সম্বন্ধকে বলে যে আমাদের যে রাজা আছে সে কিন্তু আমাদের উপর অনেক জুলুম অত্যাচার করতেছে, সেই জুলুম অত্যাচার কিন্তু আমরা মেনে নিতে পারতেছি না। তো আমাদের একটা কিছু করা তো উচিত, কারণ রাজামশাই আমাদের আবদার কিন্তু মানে নেই। এখন রাজামশাই ওই বাহাদুরকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে, বাহাদুরকে নাকি এই রাজ্যের উজির বানাবে। তখন
শুনে সম্মত বলে কি আপনাকে বাদ দিয়ে বাহাদুরকে উজির বানাবে, তাহলে তো আমাদের আর সুখে শান্তিতে থাকতে হবে না। আর সেই বাহাদুর আমাদের দিয়ে অনেক খাটাবে এবং অনেক মারধরে করতে পারে। তখন উজির মশাই মেহবুজ বলে, শোনো আমার একটা কথা শোনো, আমার কথা যদি তোমরা রাজি থাকো তাহলে আমরা রাজা মশাইকে আজ রাতেই মেরে ফেলবো। মেরে ফেলার পর তখন তার মেয়েকে আমরা জোর করে আমার ছেলের সাথে বিয়ে দেব। বিয়ে দেওয়ার পর আমার ছেলে হবে এই এলাকার রাজা, আর তোমরা হবে সবাই রাজার খাস লোক। আর তোমাদেরকে বেতন অর্থাৎ মাসোয়ারা বাড়িয়ে দেওয়া হবে এবং প্রচুর টাকা তোমাদের দেওয়া হবে, তোমাদের আর অভাব অনটন থাকবে না। তোমরা আগে রাজি? তখন সন্ধ্যে সম্মত বলে, হয় আমরা রাজি আছি। তখন সে রাতে দেখা যায় যে ওই রাজামশাইকে গিয়ে আটক করে। আটক করার পর রাজামশাইকে বন্দি করে, মেরে ফেলে না, বন্দি করে। বন্দি করার পর অলিভিয়াকে জসিম বলে যে আমি তোমাকে অনেক আগে থেকে মনে মনে ভালোবাসতাম অলিভিয়া, কিন্তু তুমি আমার কথা রাজি ছিলে না। তুমি নাকি ওয়াসিমকে ভালোবাসো, ওই বাহাদুরকে ভালোবাসো। আরে বাহাদুর তো ওয়াসিম না, বাহাদুর হলাম আমি, কারণ তোমার বাপকে এখন বন্দি করেছি। আমি হব এই রাজ্যের বাহাদুর রাজা, কারণ আমার উপরে কোনো রাজা হবে না। আমি হলাম রাজা, আমি হব রাজা, আর তুমি হবে রানী। আর তুমি যদি আমার অবাধ্য হও তাহলে তোমার গর্দান নিতে আমি দ্বিধাবোধ করবো না, কারণ ক্ষমতার জন্য আমি সব কিছু করতে পারি। আর বাহাদুরকে তো আমি এক তুড়িতে নিয়ে আসবো, কারণ বাহাদুর আমার সাথে পারবে না। বাহাদুর মনে করছে যে নিজের হিম্মত, বাহাদুরের বাপকে আজই ধরে নিয়ে আসবো এবং ধরে নিয়ে এসে বন্দি করে বাহাদুরকে এনে আমি মেরে ফেলবো। তখন অলিভা বলে, বাহাদুরকে তুমি কিছুই করতে পারবে না জুলুমবাজ, কারণ তুমি আমার বাপকে বন্দি করেছো এবং আমাকে বিয়ে করবে এবং তুমি এলাকার রাজা হবে। এটা কখনোই সম্ভব হবে না, কারণ এই কল্পনা শুধু কল্পনাই থেকে যাবে, বাস্তবে কিছুই হবে না। তখন জসিম বলে, হবে হবে, আস্তে আস্তে হবে। তখন অলিভিয়াকে জসিম জোর করে ইজ্জত নেওয়ার চেষ্টা করে এবং জোরাজুরি করে। এক পর্যায়ে তার ব্লাউজ ছিঁড়ে ফেলে। তখন অলিভিয়া বলে, শোন, তুই আমার উপরে যতই জুলুম করিস না কেন, তুই আমার কিছুই করতে পারবি না, কারণ উপরে আল্লাহ আছে। সেই মুহূর্তে দেখা যায় যে একজন প্রহরী এসে জসিমকে বাধা দেয়, কয়, হুজুর আপনি এই কাজটা করেন না, কারণ সত্য হলো সে শাহজাদি। আর শাহজাদের উপর যদি আপনি এভাবে নির্যাতন করেন তাহলে লোক সমাজ অথবা এলাকার প্রজাবাসীরা যদি শুনতে পারে, জানতে পারে, তাহলে আপনি কিন্তু আর রাজা হতে পারবেন না, আর রাজা হয়ে টিকতে পারবেন না, কারণ জনগণ কিন্তু আপনার উপরে খেপে যাবে এবং আন্দোলন করবে। তখন জসিম বলে, তাই তো, কথাটা তো মন্দ নয়। তখন অলিভিয়াকে বলে, যাও তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে 7 দিনের সময় দিলাম। তুমি যদি এখনও মত না পাল্টাও তাহলে আমি অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। এক পর্যায়ে জসিম বলে, যাও ডেরাপেটে বলে দাও আজ থেকে নতুন রাজা হলো জসিম। তখন জসিম এই কথাটা শোনার পর ওই প্রহরে গিয়ে ডেরাপেটে বলে যে এই নতুন রাজা হয়েছে এখন জসিম, আর যে আগে যে উজির ছিল সেই উজির আর উজির নেই, এখন সে বৃদ্ধ হয়ে গেছে, তাই অবসর নিয়েছে। নতুন উজির হয়েছে আদিল। আদিল হলো উজির। আদিল উজির হয়ে তখন জসিমকে বলে, আচ্ছা আপনি তো রাজা হয়েছেন, এখন আমি হইলাম আপনার উজির, এখন আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে। তখন জসিম বলে, কি বলতে চাও বলো। কয়, এখন তো একটাই কাজ বাকি আছে আমাদের। তখন এই জসিম বলে, কি কাজ? কয়, আপনারা শত্রু কিন্তু বাহাদুরের বাপ এবং বাহাদুর। আপনি যদি বাহাদুরের বাপ আর বাহাদুরকে একটি মেয়ে ভালোবাসে তাদেরকে যদি ধরে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার কাজটা সহজ হবে। কারণ আপনি কি করবেন, সেই সুযোগে বাহাদুরকে মেরে ফেলবেন এবং বাহাদুরের বাপকে মেরে ফেলবেন। আর আপনি কি করবেন, শাহজাদিকে সহজেই, অতি সহজেই আপনি বিয়ে করে আপনি আবার, হ্যাঁ, আপনি একেবারে রাজা হয়ে যাবেন। আপনার উপরে আর কোনো কেউ প্রতিবাদ করতে পারবে না। তো জসিম বলে, কথাটা মন্দ নয়। তখন বলে, ঠিক আছে, আজকের ভিতরেই যাও, তুমি বাহাদুরের বাপ এবং বাহাদুরের প্রেমিকাকে ধরে নিয়ে আসো। এক পর্যায়ে দেখা যায় সুচরিতা এবং ওয়াসিমের বাপ হেঁটে যাচ্ছে, আর সেখানে আদিলের লোকজন নিয়ে সেখানে গিয়ে হাজির হয়। হাজির হয়ে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পর তাদেরকে বেঁধে ফেলে, আর বেঁধে অলিভিয়ার সাথে। তখন এই খবরটা আবার জানতে পারে ওয়াসিম। তখন প্রজারা বলে, জানো তোমার বাপ এবং তোমার ভালোবাসার সাথে তো নতুন রাজা অর্থাৎ জসিম ধরে নিয়ে গেছে, সাথে ছিল আদিল, তারা ধরে নিয়ে গেছে। তো ওয়াসিম বলে, না, আমি জীবিত থাকতে আমি জীবিত থাকতে আমার বাপকে এবং আমার, হ্যাঁ, ছোট বোনকে কেউ কিছু করতে পারবে না, কারণ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার বাপকে এবং এই জুলুমবাজ, হ্যাঁ, জসিমকে আমরা শায়েস্তা হতে পারবো। এতে জসিম আদিলকে বলে, যাও এলাকায় অত্যাচার নানা জুলুম শুরু করে দাও, প্রজাদের মেরে ফেলো এবং ঘরবাড়িতে আগুন লাগিয়ে দাও এবং নতুন নতুন নারীকে ধরে নিয়ে আসো, কারণ আমি হলাম রাজা, আমি যে হুকুম দেবো সেই হুকুম তোমাকে তালিম করতে হবে। এ আদিল গিয়ে প্রজাদের উপরে নানা অত্যাচার শুরু করে, জুলুম শুরু করে।
কিন্তু ওয়াসিম দেখা যায় এক পর্যায়ে এই আদিলকে মেরে রক্তাক্ত করে অবস্থায় তাকে রাজদরবারে পাঠিয়ে দেয়। তখন জসিম বলে, কি এত বড় সাহস? কয় কে করেছে? কয় বাহাদুর করেছে এবং লোকজন নিয়ে। কারণ আমাদের সৈন্য সামর্থ্যকে অনেকটাকে মেরে ফেলেছে, মেরে বন্দি করে রেখেছে, এবং ওই বাহাদুর ওয়াসিম হ্যাঁ এবং আদিলকে মেরে রক্তাক্ত করে পাঠিয়ে দিয়েছে। আবার বলেছে যে আমরা যদি ওয়াসিমের বাপ এবং শাহজাদি আর তার ওয়াসিমের ছোট বোন অর্থাৎ সুচরিতাকে যদি আমরা ছেড়ে না দেই, তাহলে নাকি রাজমহল আক্রমণ করে আমাদের সব ধ্বংস করে ফেলবে। জসিম গেলে এত বড় স্পর্ধা, যাও চতুর্দিকে সৈন্য সামর্থ্য বাড়িয়ে দাও এবং তাদের হাতে ধারালো তরবারি দাও, যাতে বাহাদুর এখানে না আসতে পারে। আর বাহাদুর যখনই আসবে তাদেরকে যাতে রক্তাক্ত অবস্থায় এখানে পড়ে থাকতে হয়, তাদের যাতে ফিরে যেতে না হয়। তখন তার কথা মতন সৈন্য সামর্থ্য বাড়িয়ে দিয়ে সমস্ত রাজমহল চতুর্দিকে গিয়ে ঘেরাও করে ফেলে, যাতে একটা মাছিও না যেতে পারে, এরকম করে দাঁড়িয়ে থাকে। কিন্তু ওয়াসিম তাদের সৈন্যবাহিনী নিয়ে এবং তাদের প্রজাদের নিয়ে রাজমহল আক্রমণ করে, শুরু হয়ে যায় সেখানে একটা যুদ্ধ এবং মোকাবেলা। এক পর্যায়ে অনেক যুদ্ধ মোকাবেলা শুরু হয়। জসিম বলে যে তোমরা কি করতেছো? তোমরা এখনো পারতেছো না কেন? আমাদের সৈন্য সমস্ত ধীরে ধীরে কমে যাচ্ছে। আমি এদিকে শাহজাদিকে নিয়ে বেরোচ্ছি এবং আমাকে যাতে ধরতে না পারে, তোমরা আটকাও, তোমরা থামাও, ওই বাহাদুরকে থামাও। বাহাদুর যদি আমাদের সব ধ্বংস করে ফেলে তাহলে তো আমরা আর বাঁচতে পারবো না। তো দেখে যে জসিম ভাবতেছে এবং আদিল ভাবতেছে যে তারা পরাজয় নিশ্চিত হয়ে যাবে। আর এদিকে আদিল সুচরিতাকে নিয়ে আর জসিম অলিভিয়াকে নিয়ে পিছনের দরজা দিয়ে তারা ঘোড়ায় ছুটিয়ে পালিয়ে যায়। এদিকে ওয়াসিম গিয়ে দেখে যে সুচরিতা নেই, তার বাপ আছে, এবং ওয়াসিম গিয়ে ভূতপূর্ব রাজাকে ছাড়িয়ে আনে এবং তার বাপকে কারাগার থেকে মুক্ত করে। মুক্ত করার পর যত সৈন্য সামর্থ্য ছিল তাদেরকে বন্দি করার পর তখন একজন সৈন্য সামর্থ্যকে বলে, বল আমার শাহজাদিকে কোথায় নিয়ে গেছে আর আমার ছোটো বোন সুচরিতাকে কোথায় নিয়ে গেছে, আদিল আর জসিম কোথায়? তখন ওই সৈন্য সামর্থ্য বলে, দেখেন আমরা বলতে পারি না, কিন্তু ঘোড়ায় করে এখান দিয়ে চলে গেছে। তখন ওয়াসিম বাহাদুর বেশে মাথায় কাপড় বেঁধে হাতে জনজনে তরবারি নিয়ে সেই ঘোড়ায় ছুটে এবং ঘোড়ায় টকবক করে ছুটতে থাকে জসিম এবং আদিলের পিছে। তখন অলিভিয়া চিৎকার করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। সুচরিতা চিৎকার করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন জসিম বলে, চুপ কর, আর একটা কথা বলবি এখানে গর্দান কেটে ফেলবো। তখন এক পর্যায়ে তারা জঙ্গলে নিয়ে যায় আদিল সুচরিতাকে এবং জসিম নিয়ে যায় অলিভিয়াকে। তারা দুজন মিলে অলিভিয়া এবং সুচরিতাকে জসিম অলিভিয়াকে এবং আদিল সুচরিতাকে ইজ্জত নষ্ট করার চেষ্টা করতে থাকে। আর ওয়াসিম বাহাদুর বেশে সেখানে তরবারি নিয়ে হাজির হয়ে যায়, যে এই জসিম আদিল, তোরা আমার ভালোবাসার সাথী এবং আমার ছোট বোনকে ছেড়ে দে, আর না হলে তোদের এখানেই জীবন্ত লাশ অর্থাৎ তোদেরকে মেরে ফেলবো। তখন জসিম বলে, তুই আমাকে কি মারবি? আমি আজ তোকে মারবো। আদিল বলে, আজ আমি তোকে মারবো, আর মেরেই আমরা ওই রাজ্য দখল করব আবার। তখন সেখানে শুরু হয়ে যায় একটা লড়াই, একটা মারামারি, তরোয়ারের জনজনের আওয়াজ। তখন এক পর্যায়ে সুচরিতা বলে, হায় হায়, আমাকে ছোট বোন বানিয়েছে আর শাহজাদিকে বানিয়েছে প্রেমিকা, তাইলে মনে হয় তো আমাকে তো ওয়াসিম ভালোবাসে না, অর্থাৎ বাহাদুর ভালোবাসে না। তো এক পর্যায়ে যখন মারামারি চলতে থাকে, দেখা যায় আদিলকে মেরে ফেলে জসিম আদিলকে মারায় ফেলার পর তো যখন আদিল আবার ওই তরবারি দিয়ে কি করে ওই জসিমকে আঘাত করার পর দেখা যায় ওই আঘাতটা দেখা যায় ওয়াসিমের শরীরে লেগে যাবে, এমন সময় সুচরিতা এসে ওই তরবারিটা তার পেটে নিয়ে নেয়। তখন সুচরিতা পড়ে যায়। তখন জসিম যখন পালিয়ে যেতে চায়, তখন জসিমকে পিছন থেকে দিয়ে ওয়াসিম গিয়ে তরবারি দিয়ে কয়েকটা পার মারে ছুরি দিয়ে। তখন জসিম সেখানে ডলে পড়ে। তখন সুচরিতাকে ওয়াসিম ধরে বলে, তুই এটা কী করলি? তুই আমাকে বাঁচানোর জন্য তোর নিজের জীবনটা দিয়ে দিলি? তখন সুচরিতা বলে, আমি তোকে ভালোবাসতাম, এই ছোটোবেলা থেকে ভালোবাসতাম, আর আজও তোকে ভালোবাসি, আর তোকে ভালোবাসি বলেই আমি আমার জীবন দিয়ে প্রমাণ করলাম তোকে কতটুকু ভালোবাসি। তোকে যদি আমি ভালো না বাসতাম তাহলে আমার জীবনটা দিতাম না, এবং তোকে যদি মেরে ফেলতো তাহলে আমি হাসতাম, কিন্তু তোকে আমি ভালোবাসি, আমার প্রাণ দিয়ে ভালোবাসি। যে যাক, আমার ভালোবাসা নিয়ে আমি চলে গেলাম, তুই শুধু একবার আমাকে বল তুই আমাকে ভালোবাসতি, এই কথাটা বল। এই কথা শোনার পর যদি আমি মরেও যাই দুঃখ নাই আমার,
তখন অলিভিয়া কথাটা বলে, ঠিক আছে তুমি একবার বলো আপাকে যে তুমি ভালোবাসো, আমি কোনো দুঃখ প্রকাশ করব না এবং আমার কোনো ভিতরে ক্ষোভ থাকবে না। তখন ওয়াসিম বলে, হ, আমি তোকে ভালোবাসি, এখনও ভালোবাসি। তখন সুচরিতা বলে, যাক আমি শান্তি পেলাম, আমি এখন মরে গেলেও আমার কোনো কষ্ট হবে না। তখন সুচরিতা বলে, তুই আমাকে একটু জড়িয়ে ধর। তখন জড়িয়ে ধরে, তখন জড়িয়ে ধরার আগে বলে, তখন অলিভাকে বলে, শাহজাদি আপনার হাতটা দেন। তখন ওয়াসিমের হাতের মধ্যে দিয়ে রাখে, দুজনকে কয়ে, দেখ আমি তোদের দুজনকে মিলিয়ে দিয়ে গেলাম। তখন ওয়াসিমকে বলে, তুই আমাকে একটু জড়িয়ে ধর। তখন অলিভা বলে, আপনি জড়িয়ে ধরুন। তো জড়িয়ে ধরার পরে দেখা যায় যে জড়িয়ে ধরার পরেই সুচরিতা মারা যায়। তখন ওয়াসিম চিৎকার দিয়ে বলে, তুই মরতে পারিস না, তোকে আমি বাঁচাবো, তোকে বদ্যুই কবিরাজ দিয়ে বাঁচাবো। তখন অলিভা বলে, সুচরিতা আপা আর নেই, সুচরিতা আপা মারা গেছে। তখন ওয়াসিম চিৎকার করতে থাকে। তো চিৎকার করার পর দেখা যায় অলিভিয়া তাকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেওয়ার পর দুজন মিলে যায়। তখন কোলে করে ওয়াসিম সুচরিতাকে গোড়ায় করে আবার তাদের এলাকায় নিয়ে এসে সেখানে প্রজারা অনেক কান্নাকাটি করে। কান্নাকাটি করার পর দেখা যায় তখন সুচরিতা তাকে দাফন করা হয়। তো সুচরিতাকে দাফন করার পর ওই শাহজাদিকে নিয়ে রাজমহলে চলে আসে। রাজমহলে আসার পর তার বাপকে বলে, এই যে নেন আপনার মেয়েকে আমি আপনার হাতে তুলে দিলাম। তখন আনোয়ার হোসেন বলে, আমার হাতে তুলে দিয়েছো কথা সত্য, আমি তোমার হাতে তুলে দিলাম। তোমার মতো বাহাদুরের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে আমি আজ নিশ্চিন্ত হলাম যে আমি একজন বাহাদুরের হাতে আমার মেয়েকে দিয়ে গেলাম। আমি যদি এখন মরেও যাই আমার কোনো দুঃখ নাই, কারণ আমি খুশি। এখন ওয়াসিমের বাপ বলে, আমিও খুশি রাজামশাই, কারণ আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে, এর চেয়ে আনন্দ আর কি হতে পারবে। তখন হ্যাঁ, রাজামশাই বলে, আপনার ছেলে তো ছেলেও নয়, আপনার ছেলে হলে একটা বাহাদুর, আর বাহাদুর না হলে কি এই জালেমদের হাত থেকে বাঁচিয়ে আনতে পারে? জালেমদেরকে হত্যা করে ধ্বংস করে বাঁচিয়ে নিয়েছে। ওয়াসিম বলে, আমি জালিমদের মেরে ফেলেছি, আর আমি আপনার কাছে আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসেছি তাদেরকে মেরেই। তখন আনোয়ার হোসেন রাজা বলে, সাবাস, ভালো কাজ করেছো, যাক আমি খুশি। সবাই মিলে যায়। তো বাহাদুর ছবির এখানে গল্পটা শেষ হয়। পরিচালক ইবনে মিজান ফোক ফ্যান্টাসি ছবির জাদুকর ছিলেন, কারণ তিনি ফোক ফ্যান্টাসি ছবি খুব ভালো করতে পারতেন এবং পরিচালনা ভালো করতে পারতেন। তবে বাহাদুর ছবি তিনি পরিচালনা করে আরেকটা প্রমাণ তিনি করে গেলেন যে তিনি ভালো ছবি নির্মাণ করতে পারেন এবং ফোক ফ্যান্টাসি ছবিতে তিনি ওস্তাদ। এবং বাহাদুর ছবিটার সফলতা তিনি আরও উজ্জ্বল নক্ষত্র মতন পরিচালক হিসাবে ফুটে ওঠে।